sources of drugs, drug information and doses formulation. Actually তোমাদের এই টপিকটা এটা যে খুব একটা তোমাদের পরীক্ষা ধরে তা কিন্তু না, কিন্তু আবার একেবারে যে না ধরবে তাও না। সো মানে এমন যদি হয় যে তোমরা পড়ো নাই আর তোমাদেরকে ধরলো, তাহলে দ্যাট উইল বি ইওর মিসফরচুন আর কি, আনফরচুনেট তোমরা। তো এই জন্য জাস্ট আমরা তোমাদেরকে জাস্ট একটুখানি টাচ দেওয়ার জন্য যে সোর্সেস অফ ড্রাগস, যে আমরা যে ড্রাগস গুলো অবটেন করি অ্যাকচুয়ালি কোথা থেকে আমরা মেইনলি পাই, সেটা সম্পর্কে যাতে তোমাদেরকে যদি রিটেনে দেয় তাহলে যেন তোমরা লিখতে পারো, প্লাস হচ্ছে ভাইভাতে যদি ধরে ওরালি তাহলে যেন বলতে পারো, ঠিক আছে? তো আমরা সোর্স গুলোকে আমরা সাধারণত চারটা মেইন ভাগে ভাগ করি, চারটা মেইন হেডিং এ আমরা সোর্স গুলোকে ভাগ করি: ন্যাচারাল, সেমিসিনথেটিক, সিনথেটিক, আর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা যেটা একদম নিউ সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। হ্যাঁ, তো এই চারটা ওয়েতে আমরা ড্রাগস গুলোকে অবটেন করি। দিস আর দ্য সোর্স অফ ড্রাগ। আচ্ছা, তো ন্যাচারাল সোর্স, যেটা ন্যাচারাল সোর্সটাকে আমরা আবার চারটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা কিছু এনিমেল থেকে পাই, কিছু প্ল্যান্টস থেকে পাই, কিছু মাইক্রো অর্গানিজম থেকে অবটেন করি, এন্ড কিছু আমরা মিনারেলস থেকে পাই, ঠিক আছে? তো এই আর হচ্ছে সেমি সিনথেটিকটা হচ্ছে তোমার সিনথেটিক এবং ন্যাচারাল দুইটা মিলায়ে হচ্ছে সেমি সিনথেটিক। কিছু মানে এটার মধ্যে ড্রাগসটার কি হাফ সিনথেটিক থাকবে। আর সিনথেটিক যেটা সেটা হচ্ছে ল্যাবরেটরিতে মাস প্রোডাকশন করা হয়। এখন অ্যাকচুয়ালি আমরা মোস্ট অফ দ্য ড্রাগস আর প্রোডিউসড কমার্শিয়ালি ইন দি ল্যাব, ঠিক আছে? তো কারণ হচ্ছে ল্যাবে মাস প্রোডাকশন হয়, কস্ট কম পড়ে, এটা সবচেয়ে সুবিধা। আচ্ছা, আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা তোমরা জানো যে এটা হচ্ছে একদম লেটেস্ট, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যেমন ধরো হিউম্যান ইনসুলিন, হ্যাঁ, এবং এরকম আরো কিছু কিছু ড্রাগস, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা অবটেন করে থাকি, ঠিক আছে? তো এনিমেলের মধ্যে যেমন আমাদের যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদেরকে ইউজুয়ালি ভাইবাতে যেটা জিজ্ঞেস করে যে কিছু এমন কিছু ড্রাগস এর সোর্স বলে যেগুলো আমরা এনিমেল থেকে অবটেন করি। মোস্ট দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন আর হেপারিন, ঠিক আছে? আর প্ল্যান্টস এর মধ্যে যেমন প্ল্যান্টসই কিন্তু বেশি, আমরা প্ল্যান্টস থেকে মোস্ট অফ দি ড্রাগস আর অবটেন ফ্রম প্ল্যান্ট সোর্স। তাই প্ল্যান্টস এর মধ্যে আছে ডিজিটালিস, যেমন এক্সাম্পল ডাইগক্সিন, ডিজিটক্সিন, যেটা আমরা কার্ডিয়াক ফেলিউরে ইউজ করি। তারপর হচ্ছে মরফিন, অ্যাট্রোপিন, এই দিস ড্রাগস। তারপর আরো অনেকগুলো আছে, সেগুলো আমি আবার ডিটেইলসে বলবো তোমাদেরকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম থেকে মোস্ট অফ দি অ্যান্টিমাইক্রোবিয়ালস আর অবটেন ফ্রম মাইক্রো অর্গানিজম, এটা তোমরা জানো। আর মিনারেলস এর মধ্যে আছে যেমন লিকুইড প্যারাফিন, ফেরাস সালফেট, ফেরাস কিউমারেট, যেগুলো মানে আয়রন যে এগুলো আছে, যে মানে এনিমিয়াতে আমরা যে ড্রাগস গুলো ইউজ করি সেগুলো আমরা হচ্ছে মিনারেলস থেকে অবটেন করি। আচ্ছা, এরপরে আছে হলো সেমি সিনথেটিক। সেমি সিনথেটিকের মধ্যে যেমন প্যাথিডিন, এমপিসিলিন, এগুলো কিছুটা ন্যাচারালি অবটেন করা হয়, আর হাফ পার্ট অফ ইট ইজ প্রোডিউস সিনথেটিক্যালি, ঠিক আছে? আর সিনথেটিক সোর্স যেটা সেটা হচ্ছে কমপ্লিটলি ল্যাবরেটরিতে আমরা প্রডিউস করি এবং এটা মাস প্রোডাকশনে যায়। এটা লেস এক্সপেন্সিভ, একসাথে অনেক ড্রাগস আমরা কমার্শিয়ালি প্রডিউস করতে পারি। দ্যাটস ওয়াই এখন আমরা সিনথেটিক্যালি মোস্ট অফ দি ড্রাগস আর অবটেন সিনথেটিক্যালি, যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, সালফেনামাইড, অল অফ দি ড্রাগস, ঠিক আছে? আচ্ছা, আর হলো লাস্ট ওয়ান হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটার মাধ্যমে আমরা মোস্টলি হিউম্যান ইনসুলিন, এটা মনে রাখবা, হিউম্যান ইনসুলিন ইজ অবটেন্ড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মেথড। এটা হচ্ছে ইকোলাই থেকে আমরা হচ্ছে এটা নিয়ে স্প্রেন নিয়ে তারপরে ইয়ে করে তারপর হিউম্যান ইনসুলিনটাকে আমরা অবটেন করি। সেটা আমি আবার তোমাদেরকে একটা ডিটেইলস একটা ছবিতে দেখাবো ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো বোঝা গেল, তাই না? আচ্ছা, এখন আসো যে প্ল্যান্ট সোর্স। প্ল্যান্ট সোর্সের মধ্যে আমরা প্ল্যান্ট সোর্স থেকে আমরা মেইনলি মোস্ট অফ দ্য ড্রাগস আমরা প্ল্যান্ট সোর্স থেকে অবটেন করে থাকি। তার মধ্যে প্ল্যান্টস এর কিছু অ্যাক্টিভ পার্ট আছে, এগুলোকে বলা হয় these are the active constituents of plants. Active constituents of plants, that means these active part থেকে আমরা হচ্ছে ড্রাগস গুলো অবটেন করে থাকি, ঠিক আছে? The drugs are obtained from these active parts of the plants. আচ্ছা, what are these? They are alkaloids, glycosides, fixed and volatile oil, antibiotics, tannin and carbohydrate. Antibiotics, tannins and carbohydrate.
আচ্ছা, এখন দেখো যে তোমাদের কিছু অ্যালকালয়েডস এর এক্সাম্পল, কিছু গ্লাইকোসাইডস এর, কিছু অয়েলের, কিছু ট্যানিনের, এগুলোর এক্সাম্পল গুলো জানতে হবে, যে তোমাদেরকে এভাবে করে দিয়ে দিতে পারে যে প্ল্যান্ট সোর্স থেকে তোমরা কি আমরা কি কি পাই। হুম। আচ্ছা, তো তোমাদের এখান থেকে যেমন কোশ্চেন দিতে পারে যে তোমাদের অ্যালকালয়েডস, হ্যাঁ, অ্যালকালয়েডস হচ্ছে অ্যাক্টিভ প্রিন্সিপল। এটা আমরা সোর্সটা কি, সোর্সটা হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা। অ্যাট্রোপা বেলাডোনা হচ্ছে প্ল্যান্টের নাম। কি ড্রাগ পাচ্ছি, ড্রাগ পাচ্ছি হচ্ছে অ্যাট্রোপিন। কোথায় ইউজ করি, এখানে তোমাদের যে তোমাদের এরকম দিয়ে দিতে পারে, রাইট ডাউন দি সোর্স, দ্য ড্রাগস অবটেন ফ্রম দেম এন্ড উইথ দেয়ার ক্লিনিক্যাল ইউজেস। ঠিক আছে, এটা তোমাদের রিটেনের কোশ্চেন। এরকম কোশ্চেন ইদানিং আবার, আর এগুলো কিন্তু আমাদের সময়কার কোশ্চেন, মধ্যখানে এগুলো কোশ্চেন গুলো একদমই দিত না সোর্সেস অফ ড্রাগ থেকে, কিন্তু ইদানিং আবার এই সোর্সেস অফ ড্রাগ থেকে আবার কিছু কিছু কোশ্চেন দেওয়া শুরু করছে। তো তোমাদেরকে মানে মোটামুটি আমার এই ইয়েটার মধ্যে যা আছে, তোমাদের এই লেকচার ইয়েটার মধ্যে এগুলো মোটামুটি পড়লে বা জানলেই তোমাদের হবে। তো আচ্ছা, আসো যে অ্যালকালয়েডস, অ্যালকালয়েডস থেকে আমরা কি মানে কোথা থেকে পাচ্ছি, সোর্সটা হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা। অ্যাট্রোপা বেলাডোনা হচ্ছে তোমার ধুতুরা, তোমরা ধুতুরার নাম জানো তাই না, ধুতুরার আরেকটা নাম হচ্ছে ধুতুরা স্ট্রোমোনিয়াম। হ্যাঁ, তো সেখান থেকে আমরা কি কি পাচ্ছি, অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন, অ্যাট্রোপা বেলাডোনা থেকে অ্যাট্রোপিন। কোথায় আমরা ইউজ করি এগুলো, এগুলো ইউজ করা হয় মিডবায়োটিক্স, অ্যান্টিস্পাজমোটিক্স। মিডবায়োটিক্স, অ্যান্টিস্পাজমোটিক্স। আচ্ছা, তারপরে আরেকটা কি, গ্লাইকোসাইডস। একটা বললাম অ্যালকালয়েডস, এখন আসো গ্লাইকোসাইড। অ্যালকালয়েডস এর আমি জাস্ট এখানে তোমাদের একটা শুধু খালি এক্সাম্পল দিচ্ছি, যে তোমাদের একটা একটা করে যদি তোমাদেরকে সবগুলো থেকে এক্সাম্পল দিতে বলে, তাহলে ধরো তোমরা এরকম একটা চার্ট করে যদি দিয়ে দাও, তাহলে তোমাদের ফুল মার্কস চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যালকালয়েডস একটা অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ প্ল্যান্টস। নেক্সট অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডস কোথা থেকে আমরা অবটেন করতেছি, প্ল্যান্টের নাম হচ্ছে ডিজিটালিস পারপুরা। হুম, ডিজিটালিস পারপুরা, এটা তোমার ফক্সগ্লোভ ফ্যামিলির একটা প্ল্যান্ট। এখান থেকে আমরা কোন ড্রাগস পাই, ডাইগক্সিন, ডিজিটক্সিন, এগুলো আমরা কনজেস্টিভ হার্ট ফেলিওরে ইউজ করি। কনজেস্টিভ হার্ট ফেলিওরে কার্ডিওটনিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, কনজেস্টিভ হার্ট ফেলিওর কার্ডিওটনিক এজেন্ট তারা কিসের জন্য ইউজ করে, তাদের মাসেলের কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য, হার্ট মাসেলের কন্ট্রাকশনকে বাড়ানোর জন্য ইউজ করা হয় গ্লাইকোসাইডস। এটা হচ্ছে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্ট। ইট ইজ অবটেন ফ্রম প্ল্যান্ট ডিজিটালিস, ডিজিটালিস পারপুরা বলা হয়। আরেকটার নাম হচ্ছে ডিজিটালিস ল্যানাটা। দুই ধরনের প্ল্যান্ট আছে, একটা হচ্ছে ডিজিটালিস পারপুরা, আরেকটা হচ্ছে ডিজিটালিস ল্যানাটা। দুইটা থেকে কি ড্রাগ পাচ্ছি, ডাইগক্সিন, ডিজিটক্সিন। দে আর ইউজড ইন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অ্যাজ কার্ডিওটনিক এজেন্ট। ঠিক আছে, নেক্সট অয়েল। অয়েলটা কোথা থেকে আমরা পাচ্ছি, অলিয়া ইউরোপিয়া। অলিয়া ইউরোপিয়া। আচ্ছা, কি পাওয়া যায়, অলিভ অয়েল, এটা তোমরা জানো। অলিভ অয়েল আমরা ইউজ করি ইমোলিয়েন্ট হিসেবে, আমরা স্কিনে ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, অলিভ অয়েল। তারপরে আর কি আছে, ট্যানিন। ট্যানিনটা কি, এটা হচ্ছে বার্ক অফ প্ল্যান্ট। যেমন টি কফি, আমরা যে টি কফি খাচ্ছি, সেটা বার্ক অফ প্ল্যান্ট থেকে আমরা পাই। হ্যাঁ, এটা ড্রাগস এর নাম হচ্ছে টিংচার অফ ক্যাটিকু বলে। এগুলো অ্যাস্ট্রিংজেন্ট অথবা অ্যান্টিডোট অফ পয়জন, পয়জনের অ্যান্টিডোট হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, তার সাথে কাজ করতে হবে। ওরা তো ওই, এখন আমি কাজ করবো, একবার ওই রুমে কাজ করতে, এই রুমে কাজ করতে।
আচ্ছা, এক্সট্রিমলি সরি, আসলে আজকে খুব ডিস্টার্ব হচ্ছে, আমার বাসায় কাজ হচ্ছে। আচ্ছা, এই তোমাদের হলো তারপরে হচ্ছে ট্যানিন, যেটা সেটা হচ্ছে বার্কোপ্ল্যান। বার্কোপ্ল্যান থেকে আমরা পাই টি কফি। এই তোমার ড্রাগস এর নাম হচ্ছে টিংচার অফ ক্যাটিকো। এটা ইউজ করা হয় অ্যাজ অ্যাস্ট্রিংজেন্ট অর অ্যান্টিডোট অফ পয়জন। অ্যান্টিডোট অফ পয়জন হিসেবে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যাস্ট্রিংজেন্টটা কি জিনিস সেটা আমি পরে বুঝাই দিচ্ছি। আচ্ছা, সামনে থেকে পরে ডান দিকে কোণ আছে, ডান দিকে হ্যাঁ সরে বসান। আচ্ছা, অ্যাস্ট্রিংজেন্ট যেগুলো সেগুলো হচ্ছে তোমাদের স্কিন লোশন হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাস্ট্রিংজেন্টটা ইউজ করা হয় স্কিন লোশন হিসেবে, যদি এমন হয় যে কোনো স্কিনের কোনো আমাদের যদি কোনো স্ট্রিকচার থাকে বা ইয়ে থাকে, তখন হচ্ছে আমরা অ্যাস্ট্রিংজেন্ট গুলা ইউজ করি, হ্যাঁ, স্কিন লোশন হিসেবে, স্কিন এমুলিয়েন্ট হিসেবে ইউজ করা হয় স্মুথ করার জন্য। আচ্ছা, নেক্সট আসো অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস এর মধ্যে এই যে দেখো, এখন তোমাদেরকে যদি এরকম দিয়ে দেয় যে লিস্ট দি অ্যালকালয়েডস, হ্যাঁ, লিস্ট দি অ্যালকালয়েডস উইথ দ্যার ডেরিভেটিভস উইথ দ্য ড্রাগস অবটেন ফ্রম দেম, তখন হচ্ছে তোমাদেরকে এই লিস্টটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সোর্সেস অফ অ্যালকালয়েডস, এখানে দেখো যে আমরা প্ল্যান্টস, বিভিন্ন রকমের প্ল্যান্টস থেকে অনেকগুলো ড্রাগস পাই, বিভিন্ন রকমের প্ল্যান্টস থেকে অনেকগুলো ড্রাগ আমরা অবটেন করতেছি, হ্যাঁ। তো কি কি আছে, যেমন অ্যাট্রোপা বেলাডোনা, অ্যাট্রোপা বেলাডোনা যেটা, সেটা থেকে আমরা বেলাডোনা অ্যালকালয়েডস গুলো পাই। এখানে অ্যাট্রোপিন, স্কোপোলামিন। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, এখানে আমি একটা ভুল বলে ফেলছি যে ধুতুরা, ধুতুরা হচ্ছে প্যাপেভার somniferum, ঠিক আছে, প্যাপেভার somniferum, যেটা ওপিয়াম অ্যালকালয়েডস আমরা অবটেন করি। সরি, এটা হচ্ছে স্লিপ অফ টাং হয়ে গেছে। তাহলে অ্যাট্রোপা বেলাডোনা থেকে আমরা কোন অ্যালকালয়েডস পাচ্ছি, বেলাডোন অ্যালকালয়েডস, এগুলো হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। এগুলো কি, অ্যাট্রোপিন, স্কোপোলামিন। তোমরা এভাবে লিস্ট করে একদম সুন্দর করে তোমরা ছক করে লিখে দিবা। আচ্ছা, প্যাপেভার somniferum, এটা হচ্ছে তোমার ধুতুরা, ধুতুরা ফুল, যেটা প্যাপেভার somniferum অথবা ধুতুরা স্ট্রোমোনিয়াম বলা হয়। এখান থেকে আমরা অবটেন করি হচ্ছে ওপিয়াম অ্যালকালয়েডস। এটা ড্রাগস কি, মরফিন, কোডিন, এগুলো, ঠিক আছে। প্যাথেটিনটা সিনথেটিক্যালি আসে, মরফিন, কোডিন হচ্ছে ন্যাচারালি অবটেনড ওপিয়াম অ্যালকালয়েডস, ঠিক আছে। তারপর আছে হলো সিনকোনা, সিনকোনা, সিনকোনা থেকে সিনকোনা অ্যালকালয়েডস, কুইনাইন, কুইনিডিন, যেগুলো আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস হিসেবে ইউজ করি, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, ঠিক আছে। নেক্সট, ক্ল্যাভিসেপস পারপুরা। ক্ল্যাভিসেপস পারপুরা একটা প্ল্যান্ট, যেখান থেকে আমরা অ্যালগাট অ্যালকালয়েডস পাই, অ্যাগোটেম, অ্যার্গোমেট্রিন, আর্গোনোভিন। এগুলো ইউজ করি আমরা কোথায়, ইউটেরাইন কন্ট্রাকশনে, ঠিক আছে, ইন কেস অফ যদি হিমোরেজ প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, আফটার পোস্টপার্টাম হিমোরেজ, টু প্রিভেন্ট পোস্টপার্টাম হিমোরেজ। পোস্টপার্টাম হিমোরেজটা কি তোমরা বুঝো, পিপিএইচ কথাটার সাথে কি তোমরা পরিচিত? আমার সাথে তোমরা একটু কন্ট্যাক্ট ইয়ে করবা, আমি তোমাদেরকে এর আগেও বলছি, আমি যখন তোমাদের ক্লাস নিব আমার সাথে কমিউনিকেট করবা প্লিজ, তা না হলে আমি ক্লাস নিতে পারবো না। কেউ কি আছো এখানে? জি ম্যাম। তো কথার জবাব দাও না কেন? আমি যে বললাম যে পিপিএইচ, পিপিএইচ কথাটার অর্থ কি তোমরা বুঝো? তোমরা যারা কানেক্ট হয়েছে তোমরা কি পিপিএইচ বুঝো? পোস্টপার্টাম হেমোরেজ বলতে কি বোঝায়? এই কথাটার সাথে পরিচয় না থাকলে তোমরা অ্যার্গোমেট্রিন, অ্যার্গোনোভিন এগুলো কোথায় ইউজ করে এগুলো বুঝবা না। এই ড্রাগস গুলোকে না ম্যাম, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলোকে বলা হয় অক্সিটোসিক্স। দিস ড্রাগস আর নোন অ্যাজ অক্সিটোসিক্স। দে আর ইউজড অ্যাজ ইউটেরাইন কন্ট্রাক্টেন্ট ফর কন্ট্রাকশন অফ ইউটেরাস, ঠিক আছে। ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য এই ড্রাগগুলো ইউজ করা হয়। কেন ইউজ করি? টু প্রিভেন্ট হিমোরেজ, টু প্রিভেন্ট পোস্টপার্টাম হিমোরেজ, মানে
পার্টাম মানে কি বাচ্চা যখন হয়ে যায় তখন সেটাকে বলা হয় পোস্টপার্টাম পিরিয়ড বলে। হ্যাঁ, যখন বেবি ডেলিভারি হয়ে যায় তখন ওই সময়টাকে বলে পোস্টপার্টাম পিরিয়ড, মানে আফটার ডেলিভারি। তোমার প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, বাচ্চা ডেলিভারি হলো, প্লাসেন্টাও বের হয়ে আসলো, তখন কি হয় তোমার ইউটেরাসে থেকে অনেক ব্লিডিং হতে থাকে। এই ব্লিডিংটাকে প্রিভেন্ট করার জন্য দিস ড্রাগস আর ইউজড। এখন কি বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসুন থিয়াসিনেসিস। থিয়াসিনেসিস আরেকটা প্ল্যান্ট, এখান থেকে আমরা পাই জ্যান্থিন অ্যালকালয়েডস। এগুলো আমরা ইউজ করি হচ্ছে এন্টিটুসিভ, মানে কাফ সাপ্রেসেন্ট হিসেবে ইউজ করি। এন্টিটুসিভ, কাফ সাপ্রেসেন্ট, ঠিক আছে? তো কাফ সাপ্রেসেন্ট তো বুঝো নিশ্চয়ই, থিওফাইলিন, ক্যাফিন, এগুলোকে আমরা হচ্ছে এন্টিটুসিভ হিসেবে ইউজ করি। জ্যান্থিন অ্যালকালয়েডস, জ্যান্থিন ডেরিভেটিভস আমরা পড়ি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান রাওলফিয়া সার্পেন্টিনা, রাওলফিয়া অ্যালকালয়েডস, এগুলো হচ্ছে রিসার্পিন। রিসার্পিন একটা ড্রাগ which was previously used in hypertension as antihypertensive। এখন আর এটা ইউজ করা হয় না, কিন্তু আগে ইউজ করা হতো। এটা অবটেন করা হতো কোথা থেকে? রাওলফিয়া সার্পেন্টাইনা প্ল্যান্টের নাম, রাওলফিয়া অ্যালকালয়েড বলা হয়, রাওলফিয়া অ্যালকালয়েড। তাহলে অ্যালকালয়েডস কিন্তু বেশি, ঠিক আছে? প্ল্যান্ট সোর্সের মধ্যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্টস এর পার্টের মধ্যে অ্যালকালয়েডসটাই বেশি। অ্যালকালয়েডস এর নাম আমাদেরকে আলাদা করে পরীক্ষায় দেয়। আমাদের সময় আগে দিত, মধ্যখানে দিত না, এখন আবার তোমাদের সময় শুরু করছে। আচ্ছা, নেক্সট আসো এনিম্যাল সোর্স, মানে প্ল্যান্ট সোর্সটাই মেইনলি ইয়ে ছিল, তারপরে আসে এখন এনিম্যাল সোর্স। এনিম্যাল সোর্সের মধ্যে ইম্পর্টেন্ট কি, যেমন হেপারিন। হেপারিন, যেমন হেপারিনটা আমরা অনেক কিছু থেকে কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, হেপারিনটা আমরা নিতে পারি হচ্ছে সরি, এখানে এখানে বলতে হেপারিন, যেমন লিচ ইনসুলিন। লিচটা কি? লিচটা হচ্ছে যোগ, ঠিক আছে? যোগের থেকে আমরা আমরা কালেক্ট করতে পারি। তারপর ধরো পর্কের প্যানক্রিয়াস থেকে আমরা কি পাই? ইনসুলিন পাই। থাইরয়েডসিন পাই কোথা থেকে? থাইরয়েড থেকে। কড লিভার অয়েল থেকে আমরা কি পাচ্ছি? ভিটামিন এ। এন্টি স্নেক ভেনম, আমরা স্নেক থেকে এন্টি স্নেক ভেনম কিন্তু ডাইরেক্ট স্নেক থেকে না হয়, এটা তোমরা জানো। তাহলে হেপারিনটা তোমার হচ্ছে লিচ থেকে কালেক্ট করা হয়, ঠিক আছে? লিচ থেকে কালেক্ট করা হয় হেপারিন। আচ্ছা, পর্কের কিন্তু পর্ক ইন্টেস্টাইনাল মিউকোসা থেকে তোমার ইনসুলিন কালেক্ট করা হয়, আবার বিফের থেকেও কালেক্ট করা হয়। হ্যাঁ, দুইটা জায়গা থেকে, বিফ এবং পর্ক, দুইখান থেকে আমরা ইনসুলিন পাই, ঠিক আছে? তাহলে এভাবে করে আর কি, এটা হচ্ছে দিস আর দি সোর্স অফ এনিম্যাল, ঠিক আছে? দিস আর দি সোর্স অফ এনিম্যাল। এখন আসো মিনারেল। মিনারেলস কি কি আছে? যেমন ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, দিস আর ইউজড ইন এনিমিয়া, ঠিক আছে? ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, দিস আর দি, মানে আমরা যে ট্যাবলেট গুলো ইউজ করি, এগুলা সোর্স কি? মিনারেল সোর্স। এই মিনারেল সোর্স আমরা এগুলা কোথায় ইউজ করতেছি? যেমন ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, দিস আর ইউজড ইন এনিমিয়া। তারপর আসছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা ইউজ করি পার্গেটিভ হিসেবে। হ্যাঁ, ল্যাক্সেটিভ, পার্গেটিভ, এটা তো বুঝো। ল্যাক্সেটিভ কিসের জন্য ইউজ করে? ফর কনস্টিপেশন। আচ্ছা, আর কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা ইউজ করি অ্যাজ অ্যান্টাসিড টু নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে আর কি আছে? জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট। এটা হচ্ছে অয়েন্টমেন্ট, এটা হচ্ছে আমরা কি হিসেবে ইউজ করি? সানস্ক্রিন অথবা স্কিন প্রোটেক্টেন্ট হিসেবে, যারা যে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা যেগুলো ইউজ করি, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট। তারপর যেমন ধরো গোল্ডও কিন্তু একটা মিনারেলস এর মধ্যে পড়ে। এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে কিন্তু গোল্ডের, এর জন্য এটা ইউজ করা হয় ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর তারপর এছাড়া কি আছে? যেমন আয়োডিন ডেফিসিয়েন্সি গোয়েটারে আমরা আয়োডিন ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো মাইক্রো অর্গানিজমস থেকে আমরা মোস্ট অফ দি অ্যান্টিমাইক্রোবিয়ালস আর অবটেইনড ফ্রম মাইক্রো অর্গানিজম। তোমার ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, মোলস হতে পারে। হ্যাঁ, এখান থেকে আমরা অনেক লাইফ সেভিং অ্যান্টিমাইক্রোবিয়ালস আমরা অবটেইন করে থাকি। আচ্ছা, যেমন ধরো পেনিসিলিনটা আমরা পাই কোথা থেকে? পেনিসিলিয়াম নটেটাম, মাইক্রো অর্গানিজমের নাম হচ্ছে পেনিসিলিয়াম নটেটাম। তারপরে ক্লোরামফেনিকল, স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলি, যে কয়টা পারো মনে রাখবা। স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলিস। আচ্ছা, গ্লাইসোফালমিন, পেনিসিলিয়াম গ্লাইসোফালভিয়াম, এটার নাম
রাইজোফালিভাম, পেনিসিলিন, রাইজোফালিভাম, এই এক একটা মাইক্রো অর্গানিজম যে কয়টা পারো তোমরা মনে রাখো, এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে দিস আর দি সোর্স অফ মাইক্রো অর্গানিজম। আমরা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইস্ট, তারপর হচ্ছে মোল্ডস, এইসব থেকে আমরা হচ্ছে এগুলো কালেক্ট করে থাকি। নেক্সট আসো সেমিসিনথেটিক সোর্স। সেমিসিনথেটিক সোর্সটা কি? দিস আর মেইনলি অবটেইনড বাই চেঞ্জিং দি কেমিক্যাল স্ট্রাকচার অফ ন্যাচারালি অবটেইনড ড্রাগস। তার মানে হচ্ছে যে আমরা যে ড্রাগস গুলো ন্যাচারালি অবটেইন করি সেগুলারই আমরা কি করি, সাইড চেঞ্জ গুলোকে একটু চেঞ্জ করলে পরে সেই ড্রাগস গুলোকে আমরা বলি সেমিসিনথেটিক ড্রাগস, ঠিক আছে? যেমন ধরো অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনটা কিন্তু একটা সেমিসিনথেটিক ড্রাগ। অ্যামোক্সিসিলিন একটা সেমিসিনথেটিক ড্রাগ, এটা পরিপূর্ণভাবে সিনথেটিক না। এটা হচ্ছে পেনিসিলিন, যেমন আমরা ন্যাচারালি অবটেইন করি, পেনিসিলিনেরই আরেকটা ক্লাস হচ্ছে অ্যামোক্সিসিলিন। পেনিসিলিনের তোমার সাইড চেইন, যেটা সাইড চেইনটাকে চেঞ্জ করা হয়, চেঞ্জ করলে পরে এটাকে আমরা বলি অ্যামোক্সিসিলিন, এটা সেমিসিনথেটিক ড্রাগ, ঠিক আছে? এই পর্যন্ত কি তোমরা সোর্স সব বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আসো সিনথেটিক সোর্স। সিনথেটিক সোর্সে তোমাদের অ্যাডভান্টেজ জিজ্ঞেস করে যে সিনথেটিক সোর্সের অ্যাডভান্টেজ গুলো বলো। তোমাদেরকে সিনথেটিক আর হচ্ছে ন্যাচারাল আর সিনথেটিক সোর্সের কম্পেয়ার করতে বলবে, যে ন্যাচারাল সোর্সের অসুবিধা কি আর সিনথেটিক সোর্সের অসুবিধা কি। যদি সিনথেটিক সোর্সের অসুবিধাগুলো বলতে পারো তাহলে ন্যাচারাল সোর্স অটোমেটিক্যালি বলতে পারবা, ঠিক আছে? তাহলে আসো সিনথেটিক সোর্স কি? প্রেজেন্টলি মেজরিটি অফ ড্রাগস আর অবটেইন সিনথেটিক্যালি। এটা তোমাদেরকে আগে বলছি, হ্যাঁ, যে some of the drugs which are earlier obtained from plant today are synthesized in the lab. এখন মোস্ট অফ দি ড্রাগস ইজ সিনথেটিক্যালি করা হয়, কারণ ন্যাচারালি অবটেইন করলে কি হবে, তোমার হচ্ছে ড্রাগস তো আমরা ন্যাচারালি যখন অবটেইন করবো তখন তো কম পরিমাণে ড্রাগস পাবা, তুমি মাস প্রোডাকশনে যেতে পারতেছো না। তারপরে যখন তুমি ন্যাচারালি অবটেইন করতে যাবা তোমার খুব অল্প পরিমাণে ড্রাগ আসবে, এন্ড দ্যাট উইল বি কস্টলি, ঠিক আছে? দ্যাট উইল বি কস্টলি। আর ন্যাচারালি অবটেইন ড্রাগস গুলো যেহেতু প্যারেন্ট কম্পাউন্ড হয়, সেখানে তোমার অ্যাডভার্স এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেগুলো তো ফ্রুট পর্যায়ে থাকে, সেগুলোর পটেন্সি অনেক বেশি থাকে, ঠিক আছে? পটেন্সিটা বেশি থাকে। পটেন্সি মানে হচ্ছে ড্রাগের ইফেক্টিভ, মানে ইফেক্টিভিটি আর পটেন্সি কিন্তু দুইটা জিনিস। যে পটেন্সি বলতে বোঝায় যে অ্যামাউন্ট অফ ড্রাগ, লোয়েস্ট অ্যামাউন্ট অফ ড্রাগ হুইচ রিকোয়ার্ড টু প্রডিউস আ ড্রাগস থেরাপিউটিক ইফেক্ট, মানে একদম ছোট অ্যামাউন্টেই সে অনেকটুকু কাজ করতে পারে। হ্যাঁ, তো এদের পটেন্সি অনেক বেশি থাকে এর জন্য। আর এরা হচ্ছে যেহেতু ফুড পর্যায়ে থাকে, এদের অনেক ধরনের কাজ থাকবে। তোমার একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সাথে অনেকগুলো সাইড ইফেক্ট করবে, সো তাদের অনেকগুলো সমস্যা থাকে। হ্যাঁ, আর তুমি অল্প পরিমাণে ড্রাগ পাবো, এ দিয়ে তোমার মানে চাহিদা তুমি মেটাতে পারবে না, ঠিক আছে? দ্যাটস দ্য মেইন প্রবলেম। সো মানে সিনথেটিক সোর্সের মেইন সুবিধাটা কি? লার্জ স্কেল প্রোডাকশন। এক নম্বর কথা হচ্ছে লার্জ স্কেল প্রোডাকশন। মোর পটেন্ট এন্ড সেফার ড্রাগ ক্যান বি অবটেইনড, ঠিক আছে? কোয়ালিটি ক্যান বি কন্ট্রোল, তুমি সিনথেটিক্যালি প্রডিউস ড্রাগের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবা। ফুড ড্রাগের কিন্তু কোয়ালিটি তুমি কন্ট্রোল করতে পারবা না, যেহেতু তুমি এটা ন্যাচারালি অবটেইন করছো। আর প্রসেসটা কি? ইজিয়ার এন্ড চিপার। যেহেতু তুমি একসাথে অনেক ড্রাগ পাচ্ছ, তোমার প্রসেসটা কি হচ্ছে, তুমি ল্যাবে বসে তুমি প্রডিউস করে ফেলতেছো, এবং এটা কি হবে? চিপার হবে দ্যান দা ন্যাচারালি অবটেইন সোর্স, ঠিক আছে? আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এইটা হচ্ছে তোমার মডার্ন টেকনোলজি, যেখান থেকে আমরা এখন যেমন ধরো তোমার মনোক্লোনাল অ্যান্টিবডিজ আছে, তারপর হলো হিউম্যান ইরেথ্রোপয়েটিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, এই জিনিসগুলো আমরা কি করতেছি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মলিকুলার বায়োলজি বলো বা জিন স্প্রেসিং করে অথবা করে এভাবে আমরা কি করতেছি, এখন মডার্ন টেকনোলজি ইউজ করে আমরা এই ড্রাগস গুলো এভাবে আমরা অবটেইন করতেছি। কারণ কি? ইনসুলিন যখন আমি বোভাইন অথবা পোর্সাইন ইনসুলিন দেখা যায় যখন বডিতে, হিউম্যান বডিতে পুশ করা হয়, দে উইল প্রডিউস হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। কেন? কারণ হচ্ছে যখন তুমি বোভাইন অথবা পোর্সাইন ইনসুলিনটা তুমি যখন দিবা, সেটা বডি উইল ট্রিট দেম অ্যাজ আ ফরেন পার্টিকেল, কারণ তুমি পশুরটা নিচ্ছ, তার সাথে তোমার ইনসুলিনের চেইনের ডিফারেন্স আছে, তাই না? পশুর সাথে তোমার ইনসুলিনের অ্যামাইনো অ্যাসিড বলো, তাতে যে চেইন আছে সেই চেইন, হ্যাঁ, সেই চেইনের সাথে তোমার ডিফারেন্স আছে। হিউম্যানের সাথে বিফের চাইতে পর্কের সিমিলারিটি বেশি। বোঝা গেল কথাটা? হিউম্যানের সাথে বিফের চাইতে পর্কের সিমিলারিটি বেশি।
পর্ক ইনসুলিন কিন্তু মুসলমানরা আবার নিতে পারবে না, তারা মুসলিম কমিউনিটি যারা তারা আবার পর্ক ইনসুলিন নিতে পারে না। সো অনেক কিছু ঝামেলা এগুলো এড়ানোর জন্য তোমার আলটিমেটলি কি করা হলো যে তারপরে ডিএনএ টেকনোলজির মাধ্যমে তোমার এখন এই ড্রাগস গুলো অবটেন করা হয়। এদের সুবিধা কি, দে আর লেস অ্যান্টিজেনিক, দে আর লেস অ্যান্টিজেনিক, দে প্রডিউস লেস হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ঠিক আছে, বডিটা তাদেরকে আর ফরেন পার্টিকেল হিসেবে রিকগনাইজ করতে পারে না, কারণ কি তারা হচ্ছে দে আর অলমোস্ট এক্স্যাক্টলি সিমিলার টু দ্যাট অফ দি হিউম্যান। ঠিক আছে, যার কারণে তখন কি হয়, দে উইল বি লেস অ্যান্টিজেনিক। এই জন্য আমরা কি করি, যেমন হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন বলো, হিউম্যান ইনসুলিন, তারপরে হিউম্যান ইরাথ্রোপয়েটিন, হ্যাঁ এগুলো যখন আমরা ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা অবটেন করি তখন এগুলোকে আমরা হিউম্যান বলি। ঠিক আছে, হিউম্যান ইরাথ্রোপয়েটিন, তারপরে অ্যাবসিসিভাস ইজ এ ড্রাগ, এটাকে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডিও বলতে পারি, অথবা এটা অ্যান্টিপ্লেটলেট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, অনেক ধরনের আরো অনেকগুলো আছে যেগুলোকে আমরা এইভাবে করে অবটেন করে থাকি। আচ্ছা, এখানে দেখো যে হিউম্যান ইনসুলিন প্রোডাকশনটা কিভাবে হচ্ছে, যে তোমার হিউম্যান প্যানক্রিয়াটিক সেলস থেকে আমরা কি করলাম, ডিএনএটাকে নিলাম। ডিএনএটা এখানে কি হচ্ছে, হিউম্যান ইনসুলিন প্রডিউসিং জিন, হ্যাঁ এটা তোমার ব্যাকটেরিয়াতে ইনোকুলেট করা হয়। হ্যাঁ এই যে দেখো তোমার ব্যাকটেরিয়াতে ইনোকুলেট করা হচ্ছে, তোমার এখান থেকে ডিএনএটাকে কাট করে নেওয়া হয়, কাট করে তারপরে হচ্ছে এনজাইমের মাধ্যমে এটা তোমার ইনোকুলেট করা হচ্ছে হচ্ছে ব্যাকটেরিয়ামের ভিতরে। ব্যাকটেরিয়া কোনটা, যে ইকোলাই। ঠিক আছে, ইকোলাই। তাহলে ইকোলাই এবং ইকোলাইয়ের ভিতরে আমাদের হিউম্যান যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে আমরা কাট করে কোথায় ইনোকুলেট করলাম, ব্যাকটেরিয়ামের ভিতরে। করার পরে সেখানে সে এটা কি করতেছে, রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে হিউম্যান ইনসুলিন প্রডিউস করতেছে ইনটু দি ফার্মেন্টেশন ট্যাঙ্ক। ট্যাঙ্কের ভিতরে যখন ইনসুলিনটা প্রডিউস হলো, হওয়ার পরে এটাকে আমরা কি করি, এখান থেকে আমরা ইনসুলিনটাকে বের করে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করে হিউম্যান ইনসুলিনটাকে আমরা পিউরিফাই করব, পিউরিফাই করে তারপরে আমরা এটাকে বোতলজাত করবো। এটাই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই হলো ঘটনা যে ডিএনএ স্প্রেসিং করা হয়, মানে ডিএনএটা আমরা ডিএনএ যে হিউম্যান ইনসুলিন প্রডিউসিং জিনটাকে ওখান থেকে আমরা স্প্লিট করলাম, তারপর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কি করলাম, আমরা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াতে আমরা এটা ইনোকুলেট করি। করার পরে একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে তোমার এই এটা ইনসুলিন প্রডিউস হয়। হ্যাঁ, প্রডিউস হওয়ার পরে ইনসুলিনটাকে আমরা কালেক্ট করলাম, পিউরিফাই করে তারপরে বোতলজাত করে তারপর সেটাকে আমরা বাজারজাত করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন, যে তোমার কোন ইয়েতে করা হয়, ইকোলাই ব্যাকটেরিয়াতে করা হয়। ঠিক আছে, আচ্ছা ম্যাম এই প্রসেসটা ম্যাম আরেকবার যদি একটু বলতেন, এই যে হিউম্যান ইনসুলিন প্রোডাকশনের এই প্রসেসটা। আচ্ছা, হিউম্যান ইনসুলিন প্রসেস, এই যে দেখো এখানে তোমার ডিএনএটাকে কিন্তু স্প্লিট করা হচ্ছে। দেখো হিউম্যান প্যানক্রিয়াটিক সেল থেকে আমরা ডিএনএটাকে কি করলাম, এটাকে আমরা ডিএনএটাকে বের করে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে হিউম্যান ইনসুলিন প্রডিউসিং জিনটাকে আমরা কি করতেছি, যে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে এটার সাথে এটা আমরা কি করি, এটাকে কি বলে, যে হিউম্যান ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ। ঠিক আছে, এই দুইটাকে আমরা একত্রে করে এটা হচ্ছে ব্যাকটেরিয়ামের ভিতরে আমরা এটাকে ইনোকুলেট করে দিচ্ছি। এই টেকনোলজিটা কি বলা হয় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে, এইটাকে কি করলাম, যে একটা রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা রেস্ট্রিক্টিং এনজাইমের মাধ্যমে এটাকে আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে আমরা কি করলাম, ব্যাকটেরিয়া যেটা সেই ব্যাকটেরিয়াতে আমরা ইনোকুলেট করে দিচ্ছি। ইন্ট্রোডাকশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু এ ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের ভিতরে ঢুকানোর পরে কি হবে, ওই ব্যাকটেরিয়ার ভিতরে উইদিন দ্য ব্যাকটেরিয়া সে কি হবে, এই যে ব্যাকটেরিয়াল সেলের ভিতরে ইনসুলিন প্রোডাকশন হতে থাকবে, ব্যাকটেরিয়াটাও মাল্টিপ্লাই করতে থাকবে, সাথে কি হবে, হিউম্যান ইনসুলিনটা তার বডির ভিতরে প্রোডাকশন হবে। যখন প্রোডাকশন হচ্ছে, ইনসুলিনটা প্রোডাকশন হলো, তখন আমরা কি করব, তার যে ভিতর ব্যাকটেরিয়ার ভিতর থেকে, হ্যাঁ ভিতর থেকে আমরা হচ্ছে ইনসুলিনটাকে আমরা বের করে ফেলবো, কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমরা কি করব, সেটাকে পিউরিফাই করব। আমরা তো একেবারে র ইনসুলিনটা তো ব্যাকটেরিয়ার ভিতর থেকে বের করলাম, ওই র ইনসুলিনটাই তো দিতে পারবো না, সেটাকে আবার কি করি, আমরা পিউরিফাই করি। পিউরিফাই করার পরে এক্সাক্ট পিউরিফাই হিউম্যান ইনসুলিনটা তুমি পেলা যেরকম তোমার বডিতে থাকে, সেইটা নিয়ে তখন আমরা কি করব, আমরা বোতলজাত করব। এই আর কি ঘটনাটা, বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আসো যে এই পর্যন্ত হচ্ছে তোমাদের সোর্স অফ ড্রাগ। এর বেশি অ্যাকচুয়ালি তোমাদেরকে কিছু মানে জিজ্ঞেস করবে না বা এর ভিতরে যাবে না। তাহলে সোর্স অফ ড্রাগ পর্যন্ত কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে?
নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসো যে সোর্স অফ ড্রাগ থেকে ওই কয়টা কোশ্চেন যেটুকু আমি তোমাদেরকে দিচ্ছি যে লিস্ট গুলা এগুলা, ওগুলার মধ্যে আর বাছাবাছি করে পড়তে চান ওগুলা মানে মোটামুটি সবগুলো পড়ে ফেলো। এটাই হচ্ছে আমার এটা হচ্ছে সাজেশনটা থাকতে হলো এটা, যে ওখানে তোমরা বাছাবাছি করতে যাবে না, ঠিক আছে? যে কয়টা দিচ্ছি সেখানে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়, রিটেনের কোশ্চেন আসে। তো রিটেনের কোশ্চেন আসলে কিন্তু সমস্যা, তোমরা তখন আর রিটেনের কোশ্চেনের সময় তখন তোমরা মাথা খারাপ হয়ে যায়। সো রিটেনের কোশ্চেনের সময় ভাইবার কোশ্চেনে যেমন ধরো তোমাদের সোর্সেস অফ ড্রাগ থেকে বললো যে তুমি একটা অ্যানিমাল সোর্সের নাম বলো, অথবা তুমি একটা প্ল্যান্ট সোর্সের নাম বলো, অথবা অ্যালকোহলস কি কি আছে সেগুলোর কয়েকটা নাম বলো এক্সাম্পল সহ। কিন্তু যখন তোমাদেরকে রিটেনে কোশ্চেন দিবে তখন তোমাদের এটা ছক করে লিখতে হবে, সো এখানে কোনো ই করা যাবে না। আচ্ছা এখন আসো হোয়াট আর দ্য সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। আমরা ড্রাগের ব্যাপারে আমরা কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবো? কোনো একটা ড্রাগ সম্পর্কে আমি যদি জানতে চাই তাহলে আমরা কি কি জায়গা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এটা কিন্তু খেয়াল করবা তোমাদের যখন কোশ্চেন দিবে যে তোমাদের কাছে কি রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট সোর্সেস অফ ড্রাগস যাচ্ছে নাকি তোমাদের ইম্পর্টেন্ট সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন যাচ্ছে, এই থেকে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ভুল করে ফেলছে। খেয়াল করবা লাস্টে কি চায়, সোর্সেস অফ ড্রাগস বললে তো তোমরা বুঝলাই যে ড্রাগ কোথা থেকে পাচ্ছি সেটা, আর ড্রাগ ইনফরমেশন মানে তুমি ড্রাগ সম্পর্কে ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করবা সেটা। বুঝা গেল? আচ্ছা তাহলে সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন কি কি? প্রথম দুইটাই হচ্ছে ফার্মাকোপিয়া, ফর্মুলারি। এই দুইটা আমি আবার তোমাদেরকে ডেফিনিশন বলবো, কারণ তোমাদের এটা জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ফার্মাকোপিয়া, হোয়াট ডু মিন বাই ফর্মুলারি, অথবা কম্পেয়ার বিটুইন ফার্মাকোপিয়া এন্ড ফর্মুলারি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, যদি জেনারেল ফার্মার কোশ্চেনটাতে তোমাদের জিজ্ঞেস করবে। আচ্ছা এখন আসো যে ফার্মাকোপিয়া, ফর্মুলারি, এরপর আমরা কোথা থেকে পাই? টেক্সট বুক। তোমাদের টেক্সট বুক কোনগুলো? ফার্মাকোলজি টেক্সট বুক, যেমন তোমাদের কারসাং, তোমাদের লরেন্স, গুডম্যান গিলম্যান, এগুলো হচ্ছে টেক্সট বুক যেখান থেকে তুমি ড্রাগ সম্পর্কে ডিটেইল ইনফরমেশন পাচ্ছ, ঠিক আছে? নেক্সট জার্নালস। জার্নালস থেকে তোমরা তো জানোই যে মেডিকেলের জার্নালে তোমাদের ডিটেইল ড্রাগ সম্পর্কে, কোন ড্রাগসটা নিয়ে কোন একটা ড্রাগ নিয়ে কাজ করা হলো সেই ড্রাগ সম্পর্কে তুমি জানতে পারতেছো, যে ড্রাগটা কোন পপুলেশনে কাজ করে কি কাজ করতেছে, এটার অ্যাডভার্সিটি এগুলো জানা যায়, ঠিক আছে? তাহলে নেক্সট ড্রাগ ইনফরমেশন আমরা কোথা থেকে কালেক্ট করতেছি সেটা হচ্ছে জার্নালস। নেক্সট তারপরে কি ইম্পর্টেন্ট, যেটা আমরা ডাক্তাররা যখন আমরা ইন্টার্নি লেভেল থেকে শুরু করি বা আইএমও ইন্টার্নি, যখন আমরা হসপিটালে কাজ করতে যাই তখন আমরা সবচেয়ে বেশি কাদেরটা ইউজ করি? লিফলেটস অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ঠিক আছে? লিফলেটস অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। তোমরা দেখবা তোমাদের ইন্টারনেট ডক্টরদের ভাই ভাই বোনদের কাছে তোমার কতগুলা বই থাকে, যেমন ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স একটা বই যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে বের করে। ইন্ডেক্সের মধ্যে তোমার ড্রাগস এর ডিটেইল ইনফরমেশন থাকে, ঠিক আছে? ড্রাগস এর ডিটেইল ইনফরমেশন থাকে। আচ্ছা নেক্সট এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা ইনফরমেশন আমরা কালেক্ট করি কোথা থেকে? গুগল সার্চ করে বের করতেছি, যেমন সেটাকে বলি আমরা ইন্টারনেট, ঠিক আছে? তাহলে ফার্মাকোপিয়া, ফর্মুলারি, দিস আর দ্য মেইন টু সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। আচ্ছা আর তারপরে টেক্সট বুক, জার্নালস, লিফলেটস অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ইন্টারনেট। আমরা ডাক্তাররা মেইনলি কোনগুলো ইউজ করি? টেক্সট বুক, জার্নাল, লিফলেটস অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর হচ্ছে ইন্টারনেট। এই চারটা আমরা মেইনলি ইউজ করি, ঠিক আছে? কিন্তু ফার্মাকোপিয়া আর ফর্মুলারি এরা হচ্ছে অফিসিয়াল সোর্স অফ ইনফরমেশন অফ ড্রাগস, ঠিক আছে? দিস আর দি অফিসিয়াল সোর্স অফ ইনফরমেশন ড্রাগস, যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, ঠিক আছে? এটা সরকারি অনুমোদিত সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। কথা কথা বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা এখন আসো ফার্মাকোপিয়া, ফর্মুলারি বলতে আমরা কি বুঝি? ফার্মাকোপিয়া, ফর্মুলারি বলতে কি বুঝি? এটা কি? ইট ইজ অ্যান আনবায়াসড। এটার মধ্যে তুমি কোনো বায়াসড কিছু পাবা না, কোন একটা ড্রাগ সম্পর্কে অতিরঞ্জিত কোনো কথা পাবা না। হ্যাঁ, এখানে একদম আনবায়াসড সোর্স পাওয়া যাবে। ইট ইজ অ্যান আনবায়াসড সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। ফার্মাকোপিয়া or formulary-টা কি? It is a book containing list of drugs with detailed description. মানে ড্রাগ সম্পর্কে তোমার ডিটেইল ডেসক্রিপশন থাকবে, যে ড্রাগটার কেমিক্যাল নেচার কি, ড্রাগটার সোর্স কি, ড্রাগটার হিস্ট্রি কি, কিসের উপরে ভিত্তি করে ড্রাগটা ইনভেন্ট করা হলো, কত সালে ইনভেন্ট করা হলো, হ্যাঁ, তারপরে ড্রাগটা প্রিপেয়ারিং কিভাবে করা হয়, ডিসপেন্সিং কিভাবে করা হয়, ঠিক আছে? এগুলা
আমরা পাবো কোথায়? ফার্মাকোপিয়াতে। উইথ ডিটেল ইন রেস্ট্রিকশন টেস্ট উইথ ফর্মুলাস ফর প্রিপেয়ারিং দ্য ড্রাগস। ঠিক আছে, তাহলে কি ফার্মাকোপিয়া অর ফর্মুলারি ইজ এ বুক containing list of drugs with detailed information, tests with formulas for preparing the drugs. ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু আমরা যেখানে পাচ্ছি সেইটাকে আমরা কি বলতেছি? ফার্মাকোপিয়া অর ফর্মুলারি। অ্যাকচুয়ালি দিস আর বুকস। ঠিক আছে, এই বুকস গুলা কোথা থেকে আসতেছে? এগুলো হচ্ছে রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট। ন্যাশনাল লেভেলে তোমার গভর্নমেন্ট কি করতেছে? এদেরকে রিকগনাইজ করতেছে। দিস আর দি গভর্নমেন্ট রিকগনাইজড বুকস। এখানে তুমি আনবায়াসড সোর্স অফ ড্রাগ ইনফরমেশন পাবা। আচ্ছা, তো ওয়েল নন ফার্মাকোপিয়া, ফার্মাকোপিয়া আর ফর্মুলারির মধ্যে কিছুটা কি আছে? ডিফারেন্স আছে। এটা আমি তোমাদেরকে পরে বলতেছি। আগে শুনো যে ওয়েল নন ফার্মাকোপিয়া গুলা কি। ওয়েল নন ফার্মাকোপিয়া কি কি? ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া। ঠিক আছে, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এগুলো হচ্ছে ওয়েল নোন। আচ্ছা, ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া যেটি, সেটা হচ্ছে WHO রিকগনাইজড। WHO রিকগনাইজড। WHO রিকগনাইজড আমার দরকারটা কি? কারণ হচ্ছে এটা তোমার WHO এটাকে ফলো করে। ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া ফলো করে কে? WHO এটাকে রিকগনাইজ করছে। সো তোমাদের এখানে একটা কোশ্চেন আসে এমসিকিউ তে, কোন এটা হচ্ছে WHO রিকগনাইজ? তোমাদের এই ট্রু ফলস এর মধ্যে এটা থাকে। ওকে, আচ্ছা, ওয়েল নোন ফর্মুলারিজ ইম্পর্টেন্ট। দেখো, ওয়েল নোন ফর্মুলারিজ ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলা আমাদের দেশের মেডিকেল কারিকুলাম ব্রিটিশ কাউন্সিল দ্বারা রিকগনাইজড। ঠিক আছে, আমাদের দেশের মেডিকেল কারিকুলাম ব্রিটিশ কাউন্সিল দিয়ে রিকগনাইজ। সো আমরা কি করি? উই ফলো দি ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। ঠিক আছে, বোঝা গেল কথাটা? ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। এবং আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু ব্রিটিশ রিকগনিশন নেওয়া। আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ গুলো আছে সেগুলো ব্রিটিশ কাউন্সিল দিয়ে রিকগনাইজ করা। হ্যাঁ, কিছু কিছু নেয় নাই, কিছু কিছু আছে। তোমার ঢাকা মেডিকেল আছে, মিডফোর্ড কিনা মনে নেই। হ্যাঁ, মিডফোর্ড বোধহয় আছে। মানে প্রথম সারির যে মেডিকেল কলেজ গুলো আছে সেগুলো সব ব্রিটিশ রিকগনাইজড। ঠিক আছে, তাহলে ব্রিটিশ এর জন্য আমরা কি করি? আমরা BNF টা ফলো করি, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। ওকে, নেক্সট বাংলাদেশ ন্যাশনাল। ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি যেমন আগে ছিল, এরপরে সেটার দেখা দেখি বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি ইন 2008 ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারিটা তোমার বাংলাদেশের থেকে তোমার হচ্ছে ডাইরেক্টরেট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটা 2008-এ বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারিটা প্রিন্ট করে। সেটা হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড। এটার নাম হচ্ছে BTNF। বুঝা গেল? জি ম্যাম। ম্যাম, ফার্মাকোপিয়া আর ফর্মুলারির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এই যে এখন দেখাবো, একটু ওয়েট করো। জি এই ম্যাম। এখন আসো কম্পারিজন বিটুইন দি টু। যে ফার্মাকোপিয়াও কিন্তু আনবায়াসড সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, ফর্মুলারিও হচ্ছে আনবায়াসড সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। তো ফার্মাকোপিয়াটা কি? ইট ইজ আ বুক কন্টেনিং লিস্ট অফ ড্রাগস উইথ ডিটেইলড ডেসক্রিপশন, টেস্ট উইথ ফর্মুলাস ফর প্রিপেয়ারিং দেম। ঠিক আছে, আর ফর্মুলারিতে কি থাকে না? ফর্মুলারিটা হচ্ছে the book with list of drugs with detailed information but does not contain the formulas for preparing the drugs. এটাই হচ্ছে মেইন পার্থক্য। বুঝা গেল? তাহলে ফার্মাকোপিয়ার মধ্যে কি থাকে? ড্রাগস প্রিপারেশনের পুরো ফর্মুলা থাকে। তোমার কেমিক্যাল ফর্মুলা, তারপর কিভাবে ড্রাগটাকে ডিসপেন্স করা লাগে, হ্যাঁ, ফর্মুলেশনের পরে ড্রাগ ডিসপেন্স কিভাবে করতে হয়, এগুলো সব কিছু ডিটেলস থাকে কোথায়? ফার্মাকোপিয়াতে। কিন্তু আমাদের ফর্মুলারির মধ্যে ড্রাগস সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন থাকে, যেমন সোর্স হিস্ট্রি, মানে সোর্স হিস্ট্রি, তারপরে ড্রাগস এর মেকানিজম অফ অ্যাকশন, ক্লিনিক্যাল ইউজ, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, তারপরে মানে কোন কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কি কি ড্রাগস আছে সেগুলোর নাম, সলিউশন, ট্যাবলেট, ক্যাপসুল, কি কি পাওয়া যায়, কত টাকা দাম, এগুলো সব আছে। কিন্তু কি নাই? তোমার ড্রাগ প্রিপারেশনের জন্য যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা আর ডিসপেন্সিং কিভাবে করা লাগে এগুলো দেওয়া নাই। এখন বুঝা গেছে পার্থক্যটা কি? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আরেকটা কি পার্থক্য। যেহেতু ফার্মাকোপিয়াটা ফর্মুলা থাকে, মানে কেমিক্যাল নেচার, ড্রাগস কিভাবে প্রিপেয়ার করতে হয়, এই জন্য এটাকে ইউজ করে, দে আর ইউজড বাই দি ফার্মাসিস্টস এন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ।
Pharmacopoeia are used by pharmacists and pharmaceutical companies. Our formulary is used by registered physicians or prescribers. ঠিক আছে? Formularies are used by registered physicians or prescribers. এখন এরপরে তোমরা এক্সাম্পল দিয়ে দিলাম বাংলা যে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, আর এখানে ব্রিটিশ ন্যাশনাল ফার্মাকোপিয়া, বিডিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, সরি ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আসো যে ডোজেস ফর্মুলেশন। ঠিক আছে, তাহলে সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন কিন্তু এর বেশি তোমাদের কোনো কোশ্চেন নাই, এর বেশি তোমাদের কিছু ধরবে না, এই কয়েকটা কথাই তোমাদেরকে ধরবে, কোনো কঠিন কিছু না। সোর্স অফ ড্রাগও কোনো কঠিন কথা না। এখন আসো যে ডোজেস ফর্মুলেশন কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিক্যালের পার্ট, এটা তোমাদেরকে পড়াবে হচ্ছে তোমাদের লেকচারাররা, কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস যেমন কয়েকটা কথা তোমাদেরকে তোমাদের অবশ্যই তোমাদের জানতে হবে ফর ওরাল টেস্ট, ফর ভাইবার জন্য। হ্যাঁ, তো তার মধ্যে একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্যাবলেট এন্ড ক্যাপসুল, এটা তোমাদের ধরে অ্যাবজর্পশনের কোশ্চেনের আগে তোমাদের এই কোশ্চেনটা ধরে যে আচ্ছা একটা ট্যাবলেট আর একটা ক্যাপসুল তুমি যখন একটা পেশেন্টকে তুমি দিবা, ট্যাবলেটের আর ক্যাপসুলের মধ্যে কি পার্থক্য? আচ্ছা, সরি, তোমাদের যে মানে এখানে যে ট্যাবলেট এবং ক্যাপসুল তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করবে যে জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে তোমাদেরকে এভাবে বলে যে ট্যাবলেট আর ক্যাপসুলের মধ্যে কোনটা তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, কোশ্চেন গুলো লিখে ফেলো। তোমাদেরকে জিজ্ঞেস করবে ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে কোনটা তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে, কেন হবে, তখনই এটা তোমাদের ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে কি ডিফারেন্স আছে। হ্যাঁ, ট্যাবলেটের মধ্যে কি লাগে, ট্যাবলেট রিকোয়ার্স বোথ ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন। ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন, ডিসইন্টিগ্রেশন ডিসোলিউশন কথাগুলোর অর্থ বুঝো? তোমাদেরকে কিন্তু পড়ানো হয়েছে, বলো তো বুঝো নাকি? না বুঝলে আবার আমাকে বলতে হবে, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করতেছি। ম্যাম আরেকবার একটু বললে খুব ভালো হতো। আচ্ছা, তোমার ডিসইন্টিগ্রেশন কথাটার অর্থ হচ্ছে ভাঙা, সোজা কথা। ডিসইন্টিগ্রেশন কথাটার অর্থ হচ্ছে ভাঙা, আর ডিসোলিউশন হচ্ছে মিক্স হওয়া। মিক্স হওয়া বুঝছো তো, মানে ডিসইন্টিগ্রেশন হলো ভেঙে যাওয়া, আর তারপরে কি হচ্ছে গলে যাওয়া। ডিসোলিউশন মানে হলো গলে যাওয়া। ঠিক আছে, ভেঙে যাওয়া, গলে যাওয়া, কারণ ট্যাবলেটটা হচ্ছে সলিড ফর্ম। ঠিক আছে, ট্যাবলেটটা ক্রুড ফর্ম দেন দি ক্যাপসুল। তো ট্যাবলেটের জন্য তোমার ট্যাবলেটটাকে প্রথমে ভাঙতে হবে, তারপরে সেটা কি হবে, তোমার যে জুস আছে জুস দিয়ে সেটা কি হবে, ডিসোলিউট হবে বডিতে। হ্যাঁ, এটা কি হবে, ডিসোলিউট হবে, ডিসোলিউট হওয়ার পরে সেটা বডিতে অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, আর ক্যাপসুলে কি লাগে, ক্যাপসুলে অনলি ডিসোলিউশন লাগে, কারণ ক্যাপসুলটা ভাঙার কোনো প্রয়োজন নেই। ক্যাপসুলের যে বাইরের যে আউটার শেপটা থাকে ওইটা এনজাইমের তোমার ইয়েতে আসে যখন কন্টাক্ট উইথ দ্য এনজাইম, when it comes in contact with the enzyme, এটা অটোমেটিক্যালি কি হয়, ডিসোলিউট হয়ে গলে যায়, গলে গিয়ে অটোমেটিক্যালি এটা কি হবে, তা অ্যাবজর্পশন হওয়া শুরু হবে। তাহলে অ্যাবজর্পশনটা র‍্যাপিড হচ্ছে কারণ ক্যাপসুলে দেন দি ট্যাবলেট, বুঝছো? অ্যাবজর্পশনটা র‍্যাপিড হয় ক্যাপসুলে দেন দি ট্যাবলেট, আর যেহেতু ক্যাপসুলে তাড়াতাড়ি কাজ করে এই জন্য ক্যাপসুল ইজ এক্সপেন্সিভ দেন ট্যাবলেট, দ্যাটস ওয়াই ক্যাপসুল ইজ এক্সপেন্সিভ দেন ট্যাবলেট। তাহলে তিনটা কথা বললাম, ট্যাবলেট রিকোয়ার্স বোথ ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন, while capsule requires only dissolution, and absorption is rapid with capsule than tablet. Capsule is expensive than tablet. বুঝছো? বুঝা গেছে কথাগুলো? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো সলিড আর লিকুইড আমি আর তোমাদের তৈরি করতে পারিনি এই কোশ্চেনের অ্যান্সার। এটা খুবই সোজা, যে সলিড তোমাদের সলিড ফর্মুলেশনের মধ্যে আছে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, সাপোজিটরি, আর লিকুইড ফর্মুলেশনের মধ্যে কি আছে তোমরা জানো, সলিউশন, সাসপেনশন, ইমালশন, এগুলো। ঠিক আছে, তো লিকুইড আর সলিডের মধ্যে পার্থক্যটা কি, যেমন তোমরা পড়ছো যে সলিড ফর্মুলেশনে কি লাগে, ডিসইন্টিগ্রেশন ডিসোলিউশন লাগে,
লিকুইড ফর্মুলেশনে কোনো ডিসইন্টিগ্রেশন ডিসোলিউশন কিছুই লাগে না। লিকুইড ফর্মুলেশন তুমি যখন দিবা এটা ডাইরেক্টলি মানে ইট ইজ রেডি ফর অ্যাবজর্পশন। ঠিক আছে, ইট ইজ রেডি ফর অ্যাবজর্পশন। তোমার কি হবে, অ্যাবজর্পশন ইজ মোর র্যাপিড উইথ লিকুইড ফর্মুলেশন দেন সলিড ফর্মুলেশন। এটা হচ্ছে একটা যে লিকুইড ফর্মুলেশন ডাজ নট রিকোয়ার এনি ডিসইন্টিগ্রেশন অর ডিসোলিউশন, বাট সলিড ফর্মুলেশন রিকোয়ার্স ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন। একটা এক নাম্বার। দুই নাম্বার কি, liquid formulation, in case of liquid formulation drugs are more rapidly absorbed। ঠিক আছে, আচ্ছা, আর liquid formulation টা কাদের ক্ষেত্রে suitable, it liquid formulation are suitable for children and adults। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে যাদের কি সোয়ালো করতে অসুবিধা আছে, who are not able to swallow। ঠিক আছে, তাহলে টু এক্সট্রিমস অফ এই যে আমরা এটা দিই particularly in case of children। ঠিক আছে, liquid formulations are mainly suitable for children। ঠিক আছে, তাহলে এই কথাটা বুঝতে পারছো? ম্যাম লাস্ট লাইনটা ম্যাম। লাস্ট লাইনটা বললাম যে লিকুইড ফর্মুলেশনস আর সুইটেবল ফর চিলড্রেন, পার্টিকুলারলি ফর চিলড্রেন হু আর আনএবল টু সোয়ালো। অনেক ছোট বাচ্চা আছে যেমন 5 বছরের নিচে, কিন্তু বাচ্চাদেরকে তুমি যদি ট্যাবলেট দাও তাহলে তারা সোয়ালো করতে পারবে না, বমি করে দিবে। ঠিক আছে, তখন আমরা তাদের ক্ষেত্রে কোনগুলো প্রেফার করব, তাদের ক্ষেত্রে লিকুইড ফর্মুলেশনটা প্রেফার করব। ঠিক আছে, বুঝা গেল এখন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিউশন এন্ড সাসপেনশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিউশন এন্ড সাসপেনশন? ইন কেস অফ সলিউশন দে আর টু হোমোজেনাস লিকুইডস। ঠিক আছে, সলিউট এবং সলভেন্ট দুইটাই কি থাকে, হোমোজেনাস লিকুইড থাকে ইন কেস অফ সলিউশন। ঠিক আছে, সাসপেনশনে কি থাকে, সলিউটটা হচ্ছে তোমার পাউডার ফর্মে থাকে আর সলভেন্ট থাকে। সেই সলিউটটাকে কি করতে হয়, তোমার সলভেন্ট দিয়ে এটাকে কি করতে হবে, গুলাতে হবে। সাসপেনশন এখানে কি থাকে, দুটা হেটেরোজেনাস জিনিস থাকতেছে। দে আর টু হেটেরোজেনাস মিক্সচার। ইন কেস অফ সলিউশন দে আর টু হোমোজেনাস মিক্সচার থাকে, আর সাসপেনশনে কি থাকতেছে, হেটেরোজেনাস মিক্সচার থাকে। বুঝা গেল সলিউশন আর সাসপেনশনের মধ্যে ডিফারেন্স? সাসপেনশনটাকে তোমাকে কি করতে হয়, ঝাঁকায় তৈরি করতে হবে। সলিউশনের ক্ষেত্রে তোমাকে কোনো কিছু তৈরি করতে হবে না। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এগুলাই অ্যাকচুয়ালি তোমাদেরকে ধরে। আর এমনি তোমাদের যেমন ধরো তোমাদেরকে এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, যেমন হচ্ছে যে সাপোজিটরি কয়েকটা সাপোজিটরি এক্সাম্পল দাও। কয়েকটা সাপোজিটরির এক্সাম্পল দাও, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার সাপোজিটরি বলছে, তোমার সাপোজিটরি এক্সাম্পল দাও। যেমন সাপোজিটরি কি আছে, যেমন ডায়াজিপাম সাপোজিটরি পাওয়া যায়, প্যারাসিটামল সাপোজিটরি পাওয়া যায়, ডাইক্লোফেনেক সাপোজিটরি পাওয়া যায়, গ্লিসারিন সাপোজিটরি পাওয়া যায়। ওকে, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে। তারপর যেমন ধরো সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের নাম বলো। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট কি আছে, যেমন হচ্ছে নিফেডিপিন, নাইট্রোগ্লিসারিন। এগুলা লিখে রাখো। এগুলা কিন্তু তোমাদের ভাইবার কোশ্চেন, ভাইবাতে এগুলো জিজ্ঞেস করে, আর মেইনলি প্র্যাকটিক্যালে তোমাদের যখন অসপি দিবা তখন এই কোশ্চেন গুলো থাকবে। ঠিক আছে, কিন্তু ভাইবার টেবিলে এই যে যেই কয়টা আমি তোমাদেরকে কোশ্চেন বলছি, ঠিক এই কয়টা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তারপর যেমন ধরো ইপারভিসেন ট্যাবলেটের এক্সাম্পল, ইপারভিসেন ট্যাবলেট, তারপর সাস্টেন রিলিজ ট্যাবলেট, হ্যাঁ, তারপর ফিল্ম কোটেড ট্যাবলেট। ফিল্ম কোটেড ট্যাবলেট কিসের জন্য ইউজ করা হয়, ফিল্ম কোটেড ট্যাবলেটটা ইউজ করে টু অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন। ফিল্ম কোটেড ট্যাবলেট আর ইউজড টু অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন, মেনলি এনএসআইডস, যেমন হচ্ছে তোমার ডাইক্লোফেনেক ফিল্ম কোটেড ট্যাবলেট পাওয়া যায়। তারপর হচ্ছে আইবুপ্রোফেন, দিস আর ফিল্ম কোটেড ট্যাবলেট, দে প্রোডিউস গ্যাস্ট্রিক ইরিটেশন। ঠিক আছে, এর জন্য এদেরকে ফিল্ম কোটেড ট্যাবলেট হিসেবে ইউজ করা হয়। আর ইপারভিসেন কোনগুলো, যেগুলো পানিতে দিলে দেখছো না কতগুলা, যেমন ধরো ভিটামিন সি অথবা ভিটামিন সি, যেমন ভিটামিন সি প্লাস ভিটামিন ডি, এগুলো পাওয়া যায় ইপারভিসেন ট্যাবলেট। এগুলো যদি পানিতে দাও, এগুলো কি হয়, পানির কন্ট্যাক্টে আসলে এরা হচ্ছে তোমার কি হয়ে যায়, বাবলস উঠে এটা পানির সাথে মিশে যায়। ঠিক আছে, পানির সাথে মিশে যায়, এগুলোকে বলা হয় ইপারভিসেন ট্যাবলেট। ইপারভিসেন ট্যাবলেট। তাহলে এই যে কয়টা ইয়ে বলছি, এগুলো মনে রাখবে, এগুলো লিখে রাখো, এগুলো তোমাদেরকে ভাইভাতে ধরতে পারে। ঠিক আছে, তাহলে দিস আর অল অ্যাবাউট সোর্স অফ ড্রাগ ইনফরমেশন এন্ড তোমাদের ডোজেস ফর্মুলেশন। ঠিক আছে ম্যাম। ম্যাম ইপারভিসেন ট্যাবলেট ম্যাম আরেকটা যে বলেন ম্যাম, ওইটা ম্যাম যদি আরেকটু বলতেন।
কোনটা? ফিল্ম কোটেড। ম্যাম জি ম্যাম। ফিল্ম কোটেড, ফিল্ম কোটেডটা হচ্ছে টু অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন। হ্যাঁ, যে আমরা যে অ্যানালজেসিক গুলো ইউজ করি, NSAIDs বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। হ্যাঁ, এগুলোর মধ্যে যেমন আছে ডাইক্লোফেনেক, তারপরে অ্যাসপিরিন। হ্যাঁ, অ্যাসপিরিন, ডাইক্লোফেনেক, দে প্রডিউস গ্যাস্ট্রিক ইরিটেশন। আমরা যদি নর্মাল ড্রাগটা দিই তাহলে দে উইল প্রডিউস গ্যাস্ট্রিক ইরিটেশন। গ্যাস্ট্রিক ইরিটেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এটাকে কি করি? এটাকে বলা হয় ফিল্ম কোটেড ট্যাবলেট অথবা এন্টারিক কোটেড ট্যাবলেট। এন্টারিক, এন্টারিক মানে হচ্ছে এন্টেরাল, এন্টেরাল মানে কি? জিআই ট্র্যাক্ট। হ্যাঁ, এটাকে এন্টারিক কোটেড ট্যাবলেট বলা হয়, এন্টারিক অর ফিল্ম কোটেড ট্যাবলেট। এগুলা কি করা হয়? এগুলা আমরা এভাবে তৈরি কেন করি? যাতে গ্যাস্ট্রিক ইরিটেশন না করে। ঠিক আছে, কি আছে? যেমন অ্যাসপিরিন, তারপর হচ্ছে ডাইক্লোফেনেক, অ্যাসপিরিন, ডাইক্লোফেনেক। ঠিক আছে, দিস আর দি অ্যানালজেসিক পেন কিলার ড্রাগ। এগুলো পেন রিলিফের জন্য আমরা ইউজ করি। বুঝা গেল? জি ম্যাম। ম্যাম ক্যাপসুলও তো কোটেড থাকে ম্যাম, ক্যাপসুলও কি তাহলে? ক্যাপসুলও কোটেড থাকে, ক্যাপসুলও দিতে পারি আমরা এভাবে, কোনো সমস্যা নেই। এবারে আমরা ক্যাপসুলও দিতে পারি, ট্যাবলেটও দিতে পারি। হুম, জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তাহলে আজকে এই পর্যন্ত। হুম, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আমি আবার তোমাদেরকে জানিয়ে দেবো যে আগামী মঙ্গলবার ক্লাস নিতে পারবো কিনা। ইনশাল্লাহ আগেই জানিয়ে দেবো। হ্যাঁ, তারপরে ক্লাস নিব। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম।